তারপরও কোনো সংগঠনে নিষিদ্ধ হোক, এটা আমার দল চায় না, আমি চাই না, কেউই না, এবং সে নিষিদ্ধ করে কাউকে রাখাও যায় না। এখন কোন নিষিদ্ধের পক্ষে আমরা না। কাজে ছাত্রলীগ, আমি জানি না বাংলাদেশে হয়তো বা একটা সময় যাবে যে সময়টা অনেক বেশি অন্ধকারের যুগ যাবে। একটা পর্যায়ে সূর্য যখন উঠবে তখন বোঝা যাবে দেশপ্রেমিক কারা, এবং তখন ছাত্র সংগঠন নতুন ভাবে গড়ে উঠবে বলে আমি মনে করি। যে 26 জন বঙ্গবন্ধুর বাড়ির ব্যাপারে স্টেটমেন্ট করছে তাদের নামটা কিন্তু ইতিহাসে একদিন থেকে যাবে যে এই লোকজন প্রতিবাদ করছিল। আমি তাদেরকে ধন্যবাদও দিব না, তাদেরকে আমি ছোটও করব না। আমি আপনাকে বলি, আমি যেভাবে কথাটা বলছি আপনি শুনেছেন, আমি বলছি শেখ মুজিবের বাড়িটা পুড়ে দেওয়া উচিত, কারণ এই লোকটা এই আমাদের খুব সর্বনাশ করছে। আমরা যারা স্বাদের পাকিস্তান চাইতাম, এই লোকটাই ৬৬ সনে ৬ দফা দিয়া কইছে যে পাকিস্তানেরা আমাদেরকে শোষণ করে, পাঞ্জাবিরা আমাদেরকে লুট করে, আমার সম্পদ সোনার বাংলা শ্মশান হচ্ছে। এই লোকটাই আমাদের মুখে ভাষা দিল, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, রক্ত সূর্য উঠেছে। আমি কথাগুলা বলছি বাড়ির ব্যাপারে, বীর বাঙালি জেগেছে। এইটা বলার কারণে মানুষ যে ডাকলো, যুদ্ধ হইল, একটা বাংলাদেশ হয়ে গেল। তা না হইলে আমরা পাকিস্তানে, কত সুন্দর পাকিস্তান ছিল, আমরা থাকতাম, আমাদের সুন্দরী বোনগুলারে পাকিস্তানি পাঞ্জাবি ছেলেরা বিয়ে করতো, আমাদের কত সুন্দর ভাগ্না ভাগ্নি হইতো, আদমজির কল কারখানা থাকতো, ইস্পাহানি দাওয়াত বাউনদের থাকতো, আমরা এটার কর্মচারী থাকতাম, অথবা তাদের দারোয়ান থাকতাম। আদমজির নাতির গাড়ি গেলে গুলশানের সামনে দাঁড়ায় রোলস রয়েস দেখে আমরা হাততালি দিতাম। শেখ মুজিবুর রহমান এই কামটা খুব খারাপ করছে দেশটারে এই দিকে নিয়ে। এটা আমি বলছি কথাটা, তার বাড়িটা। কিন্তু আপনাদেরকে বলি যেটা সবচেয়ে দুর্ভাগ্যজনক, কিশোরগঞ্জের মতো একটা জায়গাতে, যেটা আমার জেলা, সেইখানে জাতীয় 4 নেতা, আমি নাইবা বললাম, জাতীয় 4 নেতা সবাই জানে এরা কারা। এরা মুক্তিযুদ্ধের সময় 4 জনই মন্ত্রী ছিলেন। সৈয়দ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, মুজিবনগর সরকারের তাজউদ্দিন আহমদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, মনসুর আলী কামরুজ্জামান, তাদের স্ট্যাচু ভাঙ্গিয়া ঘুরায় দিছে। আর সবচেয়ে দুর্ভাগ্যজনক হইল এর সঙ্গে সঙ্গে তারা 7 জন যে বীর শ্রেষ্ঠ, তাদের স্কাল্পচার গুলো, ভাস্কর্য গুলো ভাঙ্গিয়া চুরমার করে দিচ্ছে। এই যে দুর্ভাগ্যজনক ঘটনা, তাইলে এই যে বলা হচ্ছে শেখ হাসিনার বক্তৃতার প্রতিবাদে অথবা বক্তৃতার প্রতিক্রিয়া এই দেশে তার বঙ্গবন্ধুর বাড়ি বা শেখ মুজিবের বাড়ি পড়ছে, এই কথাটা আসলে সত্য নয়, এটা হলো বাহানা। আসল কথাটা হলো এই বাহানাটাকে সম্বল করে মুক্তিযুদ্ধের সমস্ত চিহ্নকে দেশ থেকে উৎখাত করে দেওয়াই হলো তাদের আসল উদ্দেশ্য। এবং এই যে শুরু হয়েছে, এটা যে কবে শেষ হবে, এই যে কুপমন্ডু কথা, ধর্মের নামে এই যে অন্ধকারের দিকে জাতিকে নিয়ে যাওয়া, পৃথিবীর কোন মুসলিম দেশে, আমি বলছি মালয়েশিয়া থেকে ধরে ইন্দোনেশিয়া, পাকিস্তান থেকে ধরে তুরস্ক, মিশর, ইরান, ইরাক, এমনকি সৌদি আরব, মধ্যপ্রাচ্য, এমনকি সেন্ট্রাল এশিয়ার সমস্ত মুসলিম দেশ, উজবেকিস্তান, তাজিকিস্তান, সেখানে গেলে, উজবেকিস্তানে গেলে দেখা যায় সবচেয়ে উঁচু যে স্কাল্পচারটা, সেটা হলো সম্রাট বাবরের, কারণ সে ওই দেশেরই সন্তান ছিল। সারা পৃথিবীতে মুসলিম দেশে ভাস্কর্য আছে, কেউ তো ভাঙ্গে না। আমরা এত বড়ই মুসলমান হয়ে গেলাম যে ওই দেশ থেকে বেশি আমরা সমস্ত ভাস্কর্য ভেঙে ফেলবো। মূর্তি আর ভাস্কর্যের ডিফারেন্স আমরা বুঝবো না। আমরা কেন এত কুপমণ্ডুক, অজ্ঞান, অধম কেন হইলাম, নরাধম কেন হইলাম, আমরা ভেঙে দিচ্ছি। শুধু তাই না, আমার সবচেয়ে খারাপ লাগছে কালকে মহিলা সমিতিতে যে নাটক হয়, গত 70 বছর পাকিস্তান আমল থেকে যে নাটক হয়, যেটা পৃথিবীতে কন্টেস্ট করে সারা পৃথিবী ব্যাপী, বিশেষ করে ভারতবর্ষের শ্রেষ্ঠ নাটকগুলা যে মহিলা সমিতিতে হয়, কালকে একদল লোক গেছে মহিলা সমিতির সমস্ত নাটক বন্ধ করে দিছে। মহানগর নাট্য মঞ্চের সমস্ত নাটক তারা বন্ধ করে দিছে, তারা লালনের গান বন্ধ করে দিছে, তারা সিনেমা অভিনেত্রীদের অভিনয় বন্ধ করে দিছে। এগুলো আপনারা জানেন না দূরে থেকে, এবং এগুলো অলরেডি হয়ে গেছে। কেউ আর এখন গান গায় না বাংলাদেশে।
কেউ আর এখন বাংলাদেশে গান গাইতে পারে না, নাই আরে নাই বাদাম তুইলা কোন দূরে যাও চইলা, ও কি গারিয়াল ভাই, এই গান আর কেউ গাইতে পারে না। এখন আর গান গাওয়ার কিছু নাই। এখন মেয়েদেরকে ফুটবল খেলতে দেওয়া হয় না। এই সরকার, ইউনূস সাহেবের সরকার মেয়েদের সাথে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করছে। কারণ ইউনূস সরকারের আন্দোলনে, ইউনূস সাহেব ছিলেন না আন্দোলনে, ছাত্রদের আন্দোলনে, এই ছেলেদেরকে আমি জিজ্ঞাসা করি, তোমরা তোমাদের মা বাবার কসম খায়া বলো, তোমরা বেশি আন্দোলন করছো না ইউনিভার্সিটির মেয়েরা বেশি আন্দোলন? তোমাদের মা বাবার কসম দিলাম তোমাদেরকে, নাকি বিকারুন্নেসের মেয়েরা বেশি, নাকি ইডেনের মেয়েরা বেশি, নাকি রুকা হলের মেয়েরা বেশি, নাকি তোমরা বেশি আন্দোলন করছো? মেয়েরা তো আমি দেখছি বলছে, পুলিশের সামনে গিয়ে দাঁড়ায় বলছে আমার ভাইকে নিতে পারবে না, আমার বুকের উপর দিয়ে ট্রাক চালায় দাও। পুলিশ বাধ্য হয়ে আন্দোলনকারীকে ছেড়ে চলে গেছে। বিশ্ববিদ্যালয়ের স্ট্যাচুর সামনে দাঁড়ায় বলছে আমি বাবাকে বলে এসেছি, বাবা আমি যদি মরে যাই আমার লাশটা তুমি নিও না, যে পর্যন্ত শেখ হাসিনার পতন না হয়। এই যে মেয়েরা, আমাদের সেই সবচেয়ে ভালো যে স্কুল বিকারুন্নেসা, সেই বিকারুন্নেসা 6 এর মেয়েরা রাস্তায় নেমে বলছে শেখ হাসিনার নামে বিরুদ্ধে স্লোগান দিছে। সেই মেয়েদেরকে অপমান করে এখন কি হচ্ছে, যে টিমটা হলো ভারতবর্ষের, ভারত উপমহাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ টিম, সেই টিমটাকে এখন ফুটবল খেলতে দেওয়া হচ্ছে না। আমার কথাটা বুঝবার চেষ্টা করবেন। জি, এখন কোথাও মেয়েরা কোথাও খেলাধুলা করতে পারে না। আপনি যদি অবাক হবেন, আজকে আমাকে বলছে, কে বলছে আমি বলবো না, কারণ আমি প্রতিদিন হাঁটতে যেতাম, এখন আর হাঁটতে যাই না। হাসিনার সময় মনে হইতো না, শেখ হাসিনার সময় আমি হাঁটতে গেলে আমার কোনো অসুবিধা, পার্কে সকালবেলা, কিন্তু আমি এখন 2 মাস যাবৎ পার্কে হাঁটতে যাই না। কেন যাই না এটা বলবো না আমি। সেই পার্কের একজন মেয়ে আমাকে বলছে, মেয়ে না, সে আমার বোনের মতো, সে আমাকে বলছে যে আমরা 2জন মেয়ে আমরা আলাপ করতেছিলাম, হাঁটতেছিলাম, তখন বুরকা গায়ে দিয়ে আরো 2জন আসলো, আর 2জন ছেলে এসে বললো যে এখানে হাঁটতে হইলে কিন্তু কালকের থেকে হিজাব করে আসবে। এই যে শুরু হয়েছে যে ফুটবল খেলতে দিবে না, নাটক করতে দিবে না, গান গাইতে দিবে না, লালন অনুষ্ঠান করতে দিবে না, এই যে শুরু হয়েছে, এই যে বিশ্বাসঘাতকতা ইউনূস সরকার করতেছে মেয়েদের সাথে, তার উত্তর কি বাংলাদেশের নারীরা দিবে না, আমাদের মায়েরা বোনেরা দিবে না? আমি তো মা বোনদের মধ্যে কোনো ডিফারেন্স করি না। আমার যে মা নেকাব পরে, হেজাব পরে, সেও আমার মা, সে আমার বোন, সে আমার মেয়ে। আবার যে চুল খুলে সুন্দর করে আশ্রয়ে গিয়ে ফুটবল খেলে, সেও আমার মা এবং বোন। আবার যে বিশ্ববিদ্যালয়ে পরে বোরকা পরে, সেও আমার বোন মা। আবার যে বোরকা পরে না, সেও আমার বোন মা। এই যে নারীদেরকে এই দিকে আফগানিস্তানের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, আফগানিস্তানের মেয়েরা ক্লাস 5 এর বেশি পড়তে পারে না, এখন দেখছি তারা গোপনে এসে পাকিস্তানে লেখাপড়া করে। এই দেশটা কি এই মধ্যযুগের দিকে নিয়ে যাওয়ার জন্য 5ই আগস্ট হয়েছিল কিনা আমি আন্দোলনকারী সন্তানদেরকে জিজ্ঞাসা করতে চাই। তোমরা এই দেশটাকে কোথায় নিতে চাও, এটা দয়া করে বলো তোমরা, না হলে আমাদেরকে মেরে ফেলো। তোমরা এসে ব্রাশ ফায়ার করে আমাদেরকে মেরে যাও, তারা এই পৃথিবীতে কেন জন্মগ্রহণ করে, যুদ্ধ করে কেন দেশ স্বাধীন করছে। কিন্তু স্যার এই ছাত্ররা যারা এখন নিজেদেরকে সমন্বয়কারী হিসাবে সামনে আছে, এই সমন্বয়কারী ডাজন্ট নেসেসারিলি মিন যে শেখ হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন করেছিল, ছাত্ররা, সাধারণ জনতা, তাদের তাদের এই সকল স্টেপ যেগুলো আমরা কখনো ভাবতেও পারিনি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের সময়, যে তারা এই এজেন্ডাগুলো নিয়ে আসবে, তাহলে তারা কোন কারণে, কোন সাহসে, কোন যুক্তিতে বলে যে তারা যা বলছে সেটা সকল ছাত্র জনতা? আমি দেখেছি মিডিয়াতে বলা হচ্ছে ছাত্র জনতা 32 নম্বর ভেঙেছে। স্যার এখানে ছাত্র জনতা না, তাদের একটা ফ্রিঞ্জ ফিউ যারা কিনা এই এজেন্ডা নিয়ে আসছে। এর জন্য তো এটা তারা মনে করার কোনো যুক্তি নেই যে বাংলাদেশের সকল ছাত্র সমাজ তাদেরকে সমর্থন করছে। এটা তো স্যার একটা অন্যায় বিষয়। এখন যখন তারা এই হুমকি দিচ্ছে এবং তাদেরকে উস্কে দিচ্ছে, আমরা এখন বুঝতে পারি যে নির্দিষ্ট গোষ্ঠী কারা, এবং কয়েকজন তারা দেশের বাইরে থেকে উস্কে দেয়। এমনকি আপনার মতো একজন স্বনামধন্য, ইভেন আমার কাছে অনেক শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব, আপনাকে পর্যন্ত দেশের বাইরে থেকে স্যার হুমকি দেওয়া হয়। তাহলে এই নেতৃত্বে এদের দ্বারা নির্বাচিত হয়েছেন ডক্টর ইউনূস, উনি নিজে বলেছেন। তাহলে যারা হুমকির উপরে চলে, এমন কিছু এজেন্ডা নিয়ে আসছে যেগুলো আমরা জানতামও না, কিভাবে বিএনপি আশা করে দ্রুত নির্বাচন হোক, কালকে হোক, হলেও এই নির্বাচন তারা সুষ্ঠু হতে দিবে যখন তারা
জাতীয় পার্টি সহ বিভিন্ন অফিস টফিস পর্যন্ত জ্বালিয়ে দিচ্ছে, তারা 32 নম্বর ভাঙার তার সাহস রাখে, তারা স্যার বিভিন্ন গ্রামে গঞ্জে পর্যন্ত তাদেরকে রোখার হুকুম দেওয়া হচ্ছে, ডক্টর ইউনূস নিজে বলেছেন। এবং আমার কথা হচ্ছে, আপনি কিভাবে আশা করেন যে বিএনপি সুষ্ঠু নির্বাচন আশা করবে এই উপদেষ্টা মণ্ডলীর অধীনে? আপনার কি মতামত স্যার? আমি আপনাকে অনুরোধ করবো, আপনি অনেক দূরে আছেন, আপনি বিএনপির সাংঘাতিক সমর্থন, আপনি বলছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আপনি ক্লাস ফ্রেন্ড, আমি আপনাকে অনুরোধ বিএনপি নেতাদেরকে এটা জিজ্ঞাসা করেন। আমি যেদিন জিজ্ঞাসা করবো সেদিন, বা আমি জানতে চাবো সেদিন, কিন্তু জানতে চাবো যে তারা কালকে কেন গিয়ে ইউনূস সাহেবের সামনে ছাত্রের মতো হাত জোর করে বসেছিল। আমি এটা জানতে চাবো বাংলাদেশে, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো লোকজন, একজন নেতা যার পিছনে বাংলার 99% বিএনপি নেতা কর্মীর সব কর্মীর সময়, এত জনপ্রিয় নেতা এখন বাংলাদেশের ভিতরে কেউ নাই, বাইরে কেউ থাকতে পারে, বাইরে আছে আমাদের ম্যাডাম আছে বা তারেক, সেটা আমি যদি ধরেও নেই, কিন্তু ফিল্ডে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো জনপ্রিয় নেতা আর নাই। উনি কেন গিয়ে ছাত্রের মতো বৈশা রইল? আর ওইসব বেয়াদবেরা যারা তার সন্তানের সমান তার সামনে বৈশা বৈশা প্রফেসরের মতো শিক্ষা দিল, আমি এটা কিন্তু বিএনপিকে জিজ্ঞাসা করবই, এবং জাতির সামনে দিকে তারা কেন বসে থাকবে গিয়ে তাদের সামনে? এইসব যারা বেয়াদবি করে, মানুষকে সম্মান দেয় না, আনকালচার, সমস্ত রাজনৈতিক নেতারা গিয়ে ছাত্রের মতো বসে রয়েছে।